আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ বোঝাবো তোমাদের নবম শ্রেণীর বাংলা ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্ত লিখেছেন মহাকবি কালিদাস। এটা তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। ধীবর বৃত্তান্ত তোমাদের এটা গল্পও নয় বা কবিতাও নয়, এটা কিন্তু একটা নাটক, যেটা নেওয়া হয়েছে অভিজ্ঞান শকুন্তলম থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? অভিজ্ঞান শকুন্তলম থেকে কিন্তু নেওয়া হয়েছে। ধীবর মানে কি? জেলে। বৃত্তান্ত মানে কি? কথা বা তার পরিচয় জেলের সম্পর্কে। তো ধীবর বৃত্তান্ত পড়তে গেলে সবার আগে তোমাদের যেটা জানতে হবে পূর্ব প্রসঙ্গ, অর্থাৎ পূর্বে কী কী ঘটনা ঘটে গেছে। তো সবার আগে আমরা ধীবর বৃত্তান্ত রিডিং পড়ার আগে আমরা আগে জেনে নিই পূর্ব ঘটনাগুলো বা পূর্ব প্রসঙ্গগুলো কী ছিল। ঠিক আছে? তো মহর্ষি কর্ণের পালিতা কন্যা ছিলেন কে? শকুন্তলা। এখানে চরিত্রগুলো আগে সবার আগে মনে রাখতে হবে। মহর্ষি কর্ণ, শকুন্তলা, তার দুই সখী হচ্ছে অনসূয়া এবং প্রিয়ংবদা, আর রাজা দুষ্মন্ত। ক্লিয়ার? কি বললাম? মহর্ষি কর্ণ এবং তার পালিত কন্যা হচ্ছে শকুন্তলা, তার দুইজন সখী হচ্ছে অনসূয়া এবং প্রিয়ংবদা, আর রাজা ছিলেন, হস্তিনাপুরের রাজা ছিলেন দুষ্মন্ত। তো কী হয়েছিল? বলছে মহর্ষি কর্ণের আশ্রম অতিথিদের জন্য ভালো, মানে অতিথি মহর্ষি কর্ণের আশ্রমে যারা অতিথি সেবা করতে আসছেন তাদেরকে কিন্তু মহর্ষি কর্ণ কখনোই ফেরাতেন না। তো মহর্ষি কর্ণের তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য তার আশ্রমের দায়িত্বভার দিয়ে গিয়েছিলেন কার উপরে? তার পালিতা কন্যা শকুন্তলার উপরে। তো শকুন্তলা ঠিকভাবে তার বাবার আশ্রমটা চালাচ্ছিলেন। তো এই সময় হস্তিনাপুরের রাজা সে কর্ণের অনুপস্থিতিতেই সেখানে এসে হাজির হয় এবং শকুন্তলা যথারীতি তাকে অতিথি সেবা যেভাবে করতে হয় এবং অতিথি সেবা করা হয়। কিন্তু আস্তে আস্তে শকুন্তলার সাথে তার ভাব বিনিময় হয় এবং ভাব বিনিময় হতে হতে তারা প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে তারা সেখানে গান্ধর্ব মতে বিবাহ করে। তো বিবাহ করার পর তাদের কিছুদিন চলতে থাকে। হঠাৎ করে হস্তিনাপুরের রাজা দুষ্মন্তের কাছে তার দূত এসে খবর দেয় যে তার রাজ্যে শত্রু আক্রমণ করায় তাকে অতি শীঘ্রই কী করতে হবে? তার রাজ্যে ফিরে যেতে হবে। তো যথারীতি রাজা দুষ্মন্ত এবার তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য যথারীতি সব তৈরি হয়। এই মুহূর্তে তখন তার দুই সখী অনসূয়া, শকুন্তলার দুই সখী অনসূয়া এবং প্রিয়ংবদা তার রাজাকে বাধা দেয় যে তাকে শকুন্তলাকে নিয়ে যেতে। কিন্তু রাজা যেহেতু তার রাজ্যে কেউ জানেনি যে রাজার গান্ধর্বের মধ্যে বিবাহ হয়েছে শকুন্তলার সাথে, তাই রাজা তাকে রেখে যেতে যায়, আবার পরে এসে শকুন্তলাকে নিয়ে যাবে। তো সেই হিসাবে রাজা তার একটা স্মারক চিহ্ন অর্থাৎ মণিমুক্তা খচিত একটা আংটি, রাজার নাম খোদাই করা, সেই আংটি কার হাতে দিয়ে যায়? শকুন্তলার হাতে দিয়ে যায়। দিয়ে চলে যাওয়ার পরে এবার স্বাভাবিক এক ঋষি আসে। শকুন্তলা তার প্রেমের চিন্তায় মগ্ন থাকে। সে আশ্রমের কাজকর্ম ভুলে গিয়ে তার পতিদেব অর্থাৎ দুষ্মন্তের কথা সে চিন্তাভাবনা করতে থাকে। এই সময় মহর্ষি কর্ণের আশ্রমে উপস্থিত হয় ঋষি দুর্বাসা। দুর্বাসা এসে অতিথি সেবায় না পাওয়ার কারণে শকুন্তলাকে অভিশাপ দেন। কী অভিশাপ দেন? যে তুমি যার চিন্তায় মগ্ন হয়ে আছো সেই তোমাকে একদিন ভুলে যাবে। এবং এই অভিশাপ শোনা মাত্রই শকুন্তলার যে দুই সখী অনসূয়া এবং প্রিয়ংবদা ঋষি দুর্বাসার পায়ে পড়ে যায় যে কি? যে এই অভিশাপ আপনি দেবেন না। বলে ঠিক আছে, আমার অভিশাপ তো আর ফিরিয়ে নিতে পারবো না, তাহলে কি করা যায়? তখন ঋষি দুর্বাসা তাদেরকে একটা উপায় বলে দেন। কি উপায়? যদি তার কোনো স্মারক চিহ্ন যদি শকুন্তলার কাছে থাকে সে স্মারক চিহ্ন দেখালেই কিন্তু তার কথা আবার পুনরায় মনে পড়ে যাবে। যথারীতি ঋষি দুর্বাসা চলে যায়। এবার একদিন শকুন্তলা শচীতীর্থে স্নান করতে গেছে। তো স্নান করতে গিয়ে সেই শচীতীর্থে স্নান করতে গিয়ে যখন সে অর্ঘ্য দেয় সূর্যদেবকে এবং তার জল দিয়ে যেরকম হাত দিয়ে অর্ঘ্য দেয়,
অর্ঘ্য দেওয়ার সময় তার হাত থেকে সেই স্মারক চিহ্ন অর্থাৎ সেই রাজার নাম খোদাই করে যে মণিমুক্তা খচিত যে আংটিটি, সেই আংটিটি শচীতীর্থে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে এবার শকুন্তলা বাড়ি আসে। এই মুহূর্তে মহর্ষি কর্ণ সেই আশ্রমে এসে হাজির হয় এবং মহর্ষি কর্ণ তার যে দুই সখী, শকুন্তলার যে দুই সখী অংশু এবং প্রিয়ঙ্বদার কাছে সম্পূর্ণ বৃত্তান্ত সব শুনতে পায়। তখন তার বাবার একটাই কর্তব্য যে তার মেয়েকে শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়া। তো তার দুই সখীকে দিয়ে এবং তার মাকে দিয়ে শকুন্তলাকে হস্তিনাপুরের রাজ্যে পাঠায়। কিন্তু সেখানে গিয়ে সে ঋষি দুর্বাসার অভিশাপ দেওয়া মাত্রই সেখানে কি হয়, সেখানে গিয়ে রাজা শকুন্তলাকে অস্বীকার করে। কারণ রাজার কখনো মনেই পড়ছে না যে শকুন্তলা নামে কেউ ছিল বা শকুন্তলাকে সে বিবাহ করে। এবং যত সে তার দুই সখী এবং তার মা, শকুন্তলার মা সেখান থেকে চলে আসে এবং সে রাজসভায় শকুন্তলাকে তিরস্কার করা হয় এবং তিরস্কার করা স্বরূপ শকুন্তলা কিন্তু ওখানে নিজের প্রাণ বিসর্জন করে এবং সে ওখানে হাওয়ার মধ্যে উড়ে যায়। এবং এখানেই কিন্তু এটা পূর্বসূত্র বলে এখানেই শেষ। তার পরের ঘটনাটা হচ্ছে আমাদের এখানে যে বইয়ের মধ্যে আবদ্ধ আছে সেটা হচ্ছে ধীবর একদিন জলের মধ্যে কি যে মাছ ধরতে যায়। তার কাজ হচ্ছে কি, জেলে মানে হচ্ছে তার মাছ ধরা। সে যখন মাছ ধরতে যায়, মাছ ধরতে গিয়ে একটা রুই মাছ সে পায় এবং রুই মাছের পেট কাটতে গিয়ে কী পায়, সে রাজার সে মণিমুক্তা খচিত আংটিটি পায়। এবং সেই আংটি যখন সে বাজারে বিক্রি করতে আসে তখনই কিন্তু সেই ধীবরকে যে রাজদ্বারে যে রক্ষী ছিল, রক্ষীরা তাকে আটক করে এবং আটক করে কোথায় নিয়ে আসে, রাজসভায় তাকে নিয়ে আসে শাস্তিস্বরূপ। এটা হচ্ছে তোমাদের হচ্ছে ধীবর বৃত্তান্ত নাটকের মূল অংশ। তো পূর্বসূত্রটা যতক্ষণ না জানবে ততক্ষণ কিন্তু ধীবর বৃত্তান্ত নাটকটা পড়লে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো পূর্বর ব্যাপারটাকে সবার আগে জানতে হবে। তাহলে কি বললাম, নাটকের চরিত্র কে কে ছিল আগে? হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত, শকুন্তলার দুই সখী অনসুয়া এবং প্রিয়ঙ্বদা, আর কে ছিলেন? শকুন্তলার বাবা হচ্ছে মহর্ষি কর্ণ। এই কয়টা চরিত্র তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ধীবর বৃত্তান্ত ব্যাপারটা, সেটা আমি কিন্তু তোমাদের একটু পড়ে শোনাবো। তোমাদের পূর্ব কথা তো বললাম, যে পূর্ব কথাটার পর থেকে আমি এটা শুরু করছি। কী রকম বলছে, এক পুরুষকে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। সে পুরুষ বলতে কার কথা বলছে? সে ধীবরের কথা বলেছে। কারণ কি বলছে, কারণ ওই যে রুই মাছের পেট কাটতে গিয়ে সে বাজারে যখন বিক্রি করতে আসে তখন কি নগরপালকের হাতে তার কিন্তু কী হয়, তাকে ধরা হয়। কারণ সে অতি মূল্যবান রাজার নাম খোদাই করা আংটিটি সে কোথায় পেয়েছে। দুই রক্ষী বলছে, ওরে বেটা চোর, মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? পুরুষ বলছে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ করি। এরকম কাজ বলতে চুরি করিনি। কে বলছে? সেই লোকটি অর্থাৎ ধীবর। তবে কি তোকে সদ্ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? কে বলছে? প্রথম রক্ষী। কাকে উদ্দেশ্য করছে? ধীবরকে উদ্দেশ্য করে কথা বলছে। আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে। কোথায় থাকি? শক্রাবতারে আমি থাকি। কোথায় থাকি? শক্রাবতারে থাকি। বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? সূচক, একে পূর্বপর সব বলতে দাও। শ্যালক যখন এসছে, রাজশ্যালক বলছে কি পূর্বপর মানে কি সমস্ত ঘটনা আগে থেকে যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনা ওকে বলতে দাও, এর মধ্যে বাধা দিও না। দুই রকম, তা আপনি যা আদেশ করুন। বল, কি বলছিলি? বলছে, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। তো তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। শুনুন মহাশয়, এরকম বলবেন না। এই লাইনটা খুব ভিভিআই তোমাদের, এই লাইনটা দাগিয়ে নেবে। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। অর্থাৎ যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এই লাইনটা তোমরা দাগিয়ে নেবে। কারণ কি, যে বৃত্তি নিয়ে অর্থাৎ যে জীবিকা নিয়ে মানুষ জন্মেছে, কারণ সেটা দিয়ে তার রোজগার চলে, সেটা দিয়ে তার পেট চলে, অর্থাৎ সেই জীবিকাকে সে কখনোই নিন্দা বা ঘৃণা করতে পারে না। যেমন বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। বলছে বেদজ্ঞ ব্রাহ্মণ যে কি বেদ উপনিষদ পড়ে থাকে, পুজো পাঠ করে, কিন্তু যখন
বা দেবীর সামনে বলি দেওয়া হয় বা পশু হত্যা করা হয়, তখন কিন্তু সে কিন্তু পিছু হয় না, কারণ তার কাজটা তাকে সেখানে করতে হয়। চলো তারপর বলো, বলছে একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে একটি আংটিটি দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। আমি তো এবার সম্পূর্ণ ঘটনাটা আপনাদেরকে বললাম যে আমি কী করে আংটিটা পেয়েছি। এবার মারতে হয় মারুন আপনারা, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কীভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। শ্যালক, জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ এসছে। শ্যালক বলছে, কার গা থেকে কাঁচা মাংসের গন্ধ এসছে? ধীবরের গা থেকে কাঁচা মাংস কে পাচ্ছে? রাজশ্যালক পাচ্ছে। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হয়। সুতরাং আমি রাজবাড়িতে যাই। কী বললো? রাজশ্যালক বলছে আমরা রাজবাড়িতে গিয়ে আমরা দেখি যে কী। তবে তাই হোক, চল রে গাটকাটটা। কাকে বললো? সে কিন্তু এই ধীবরকে কিন্তু দুই রক্ষী কটাক্ষ করে বলল। শ্যালক, সূচক সদর দরজায় সাবধানে চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কীভাবে পাওয়া গেলো সেই বিষয়ে মহারাজকে নিবেদন করে আমি তার আদেশ নিয়ে ফিরছি। আপনি প্রবেশ করুন। মহারাজের সংবাদ শুনে খুব খুশি হবেন। প্রথমে আমাদের প্রভু দেখি খুব বিলম্ব হচ্ছে। বলছে আমাদের প্রভুর খুব বিলম্ব, যেখানে প্রভু বলতে কে? রাজশ্যালকের কথা বলে, যেহেতু সে আংটিটা নিয়ে গেছে রাজার কাছে, কি এবার এতক্ষণ আসছে না কেন? আরে বা অবসর বুঝে তবে না রাজার কাছে যাবে, অর্থাৎ রাজার কাছে ফাঁকা সময় পাবে তবে না সে রাজার কাছে যাবে। জানুক একে মারার আগে ফুলের মালা পরানো হবে। তা গাঁথতে তো আমার হাত দুটো নিষ্পিস করছে। বলছে একে তো আগে শুলে চড়ানো হোক বা একে যখন হত্যা করা হবে তখন তো তার গলায় মালা দেওয়া হবে। এর মালাটা গাঁথার জন্য কিন্তু হাতটা নিষ্পিস করছে যে কখন মালাটা গাঁথবো। পুরুষ জেলে বলছে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। কে বলছে কথাটা? ধীবর কিন্তু বলছে যে আমাকে মারবেন না। তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, নয়তো কুকুর দিয়ে তোকে খাওয়ানো হবে। দুই রক্ষী তাকে কটাক্ষ করে বলছে এবার তো আদেশ চলে এসছে, এবার কি করবে? হয় তোকে কুকুর দিয়ে খাওয়াবে, নয়তো তোকে শকুনি দিয়ে খাওয়াবে। রাজশ্যালক, সূচক এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলছে তা সত্যি বলে প্রমাণিত হয়েছে। তা প্রভু যা আদেশ করেন। প্রভু বলতে এখানে রাজশ্যালকের কথা বলা হয়েছে। এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। বলছে এই না তার এখনই হত্যা হতো, সে কী হতো? জমের বাড়ি থেকে ফেরত আসলো। প্রভু আজ আমার সংসার চলবে কীভাবে এবার? এবার সেই ধীবর বলছে তাকে, রাজশ্যালককে, আমাকে তো সারাদিন আজকে এখানে আটকে রাখলে, তাহলে আমার সংসারটা চলবে কী করে? আমি তো এটার উপরেই নির্ভর করে খাই। তখন বলছে, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণে এই অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছেন। বলছে আংটির যা মূল্য হয় তার সমান অর্থ তোমার জন্য এই পুরস্কারটা তোমাকে দিয়েছে। তখন বলেছে প্রভু অনুগৃহীত হলাম। প্রভু বলতে এখানে রাজশ্যালককে বলেছে। কে বলেছে? ধীবর বলেছে। ধীবর রাজশ্যালককে উদ্দেশ্য করে কথাটি বলেছেন। কেন বলেছেন? এবার যেহেতু মহারাজ তাকে আংটির সমমূল্য অর্থ প্রদান করেছে তার জন্য কিন্তু সে খুশি হয়েছে। একই যা তা অনুগ্রহ। এই যে শুল থেকে নামিয়ে একবারে হাতের পিঠে চড়িয়ে দেওয়া হলো। বলছে এটা যা তা হলো ব্যাপারটা, যে তাকে একবারে যে এখনই শুলে যাচ্ছিলো তাকে শুল থেকে নামিয়ে কী করেছে? হাতের পিঠে চাপিয়ে দিল, মানে তাকেই বাহবা দেওয়া হচ্ছে। জানো বলছে হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে সেই আংটি রাজার খুব প্রিয় ছিল না? ছেলে বলে হ্যাঁ, দামি রত্ন বসানো বলে আংটিটি রাজার কাছে মূল্যবান মনে হয়েছে তা নয়, কিন্তু এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়ে গেছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও রাজা মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। অর্থাৎ যখনই আংটিটি তাকে দেখানো হলো তখনই কিন্তু সে বিহ্বল দৃষ্টিতে তাকিয়েছেন, অর্থাৎ সে কি হারিয়ে ফেলেছে। তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানো বলছে হ্যাঁ, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন। এই জেলে তো এখন চলে যাচ্ছিলো, এখনই এই জেলে তো এখন শুলে চলে যাচ্ছিলো। তখন জেলে বলছে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। বলছে আমি যা পেয়েছি তার অর্ধেক আপনারা তো বলছেন এখন আমাকে গলার মধ্যে সেই ফুলের মালা গাঁথতে হবে, তার জন্য আপনাদেরকে অর্ধেক সেই মালার দাম দিয়ে দিচ্ছি, সে অর্ধেক টাকা আপনাদের দিয়ে দিচ্ছি। এটা ঠিক, তুমি ঠিকই বলেছ। তখন শ্যালক বলছে শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এই লাইনটা ধরে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। সে ধীবরকে বলছে যে এখন থেকে রাজশ্যালক কে বন্ধু হলো? ধীবরের
রাজশালক কিন্তু ধীবরের প্রিয় বন্ধু হলেন।